রবিবারে বেলা 10টায় থানা ঘিরব, বেলডাঙ্গা থানা ঘিরেছি, বিডিও অফিস ঘিরেছি, পঞ্চায়েত ঘিরেছি, এসপি অফিস ঘিরেছি। আমি আপনাদের প্রেস মিট করার জন্য ইনভাইট করেছিলাম এই কারণে, আমি মুর্শিদাবাদ জেলার একজন রাজনৈতিক কর্মী বা একজন জনপ্রতিনিধি হিসাবে গত দুদিন ধরে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটছে গোটা রাজ্যের মানুষের কাছে বা গোটা দেশের মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের এই ব্রডকাস্টিংয়ের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের কাছে এবং বাংলার 11 থেকে 11.5 কোটি মানুষের কাছে আমরা আমার জেলার পক্ষ থেকে আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমি জেনে বুঝে কোনো দিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা আটকিয়ে কোনো দিন রাজনীতি করিনি। আমরা কখনো কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি সেই আধিকারিকদের কাছে গিয়ে বলেছি, দরবার করেছি। প্রয়োজনে তারা যখন শোনেনি তখন তাদের অফিসকে ঘেরাও করেছি, ডেপুটেশন দিয়েছি। উল্লেখ থাকে যে বামফ্রন্ট সরকারের টাইমে একজন আইএএস অফিসার আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল। আমি একজন জনপ্রতিনিধি, তখন আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা। 2008 সাল মার্চ মাসের 13 তারিখে ওই আইএএস অফিসার আমাদের সাধারণ মানুষের কোনো কাজকর্ম ঠিকমতো করছিলেন না, সেটা ভাষাগত কারণে। তার নাম ছিল রজত সাহানি। তিনি বর্তমানে কেন্দ্র সরকারের একটা প্রিন্সিপাল সেক্রেটারি পদে দিল্লিতে আছে পোস্টিং। তো তিনি আমাদের জেলায় আইএএস অফিসার পোস্টিং ছিলেন। তো আমার সঙ্গে একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল, আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলেছিলেন। সঙ্গে সঙ্গে তেনার ফোন দুটো কেড়ে নিয়েছিলাম। তাকে 8 ঘন্টা ওখানে চেয়ার থেকে উঠতে দিইনি। ডিএম ছিল পারভেজ আহমেদ সিদ্দিক, এখন তিনি বর্তমানে খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। এসপি ছিল ডক্টর ভরতলাল মিনা। তো সেই সময় আমাকে এই ঘটনার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে সহ আমার 19 জন সহকর্মীকে। পঞ্চায়েত সমিতির সভাপতি একটা মহিলা বিলকিস বেগম, সহকারী সভাপতি সুনির্মল ঘোষাল সহ কর্মধ্যক্ষ উত্তম সিংহ রায় থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে, তার ভিতরে সুনির্মল ঘোষালও মারা গিয়েছে, নিজামুদ্দিন ফরিদিও কর্মধ্যক্ষ ছিল ত্রাণ দপ্তরে, তারাও মারা গিয়েছে। আমি 81 দিন জেল খেটেছিলাম, তবুও কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি বামফ্রন্ট সরকারের সঙ্গে, বুদ্ধবাবুর সরকারের সঙ্গে, তাদের প্রশাসনের সঙ্গে আমি কম্প্রোমাইজ করিনি। আর আমি যে নিরপরাধ ছিলাম, আমাকে যে পুলিশের ক্ষমতা প্রয়োগ করে আমাকে 81 দিন জেল খাটানো হয়েছিল, পরবর্তীতে তার প্রমাণস্বরূপ 2021 সালে এসে এমএলএ এমপি কোর্টে কলকাতার ময়ূখ ভবনে ক্লিন চিট পেয়ে গেছি। সেই কেটে 56 জন আসামি ছিল, সবাই আমরা ক্লিন চিট পেয়ে গেছি। এছাড়াও বামফ্রন্টের টাইমে 27টা কেস খেয়েছিলাম, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করেও আমাদের বিরুদ্ধে, শুধু বামফ্রন্টের বিরোধিতা করার জন্য আমাদেরকে 27টা কেস খেতে হয়েছে। কখনো টানা 22 দিন জেল খেটেছি, কখনো 81 দিন জেল খেটেছি, কখনো 8 দিন জেল খেটেছি, কখনো 1 মাস। মসরত বলে একজন বিদ্যুৎ কর্মদক্ষ ছিল আমার পাশের গ্রামে, শক্তিপুর ছুতারপাড়া, বিদ্যুৎবিহীন ছিল। 200টা লোক তখন 1000 টাকা করে বিদ্যুতের কানেকশন নেওয়ার জন্য জমা দিয়ে 6 মাস ধরে বিদ্যুৎ দিচ্ছিল না। সেই অফিসারকে ঘেরাও করে রেখে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে কেস হয় নন সেকশনে। তার জন্য আমি 2 মাস জেলার বাইরে কলকাতায় থেকেছি, তবুও কিন্তু আমি কোনো পিছু হটিনি বা কোনো দুর্বলতা আমার মধ্যে গ্রাস করতে পারেনি। তো আমাকে সবাই জানেন যে 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের টাইমে বহরমপুরের
তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছিল 10ই মার্চ 2024 ওই ঐতিহাসিক ব্রিগেড ময়দান থেকে 42 জনের মধ্যে ইউসুফ পাঠান, তিনার বাড়ি হচ্ছে গুজরাটের বরোদায়, তিনি ক্রিকেট খেলোয়াড় নামজাদা, সেটা ঠিক আছে, কিন্তু রাজনীতির ক খ কিছুই জানে না। তাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা সৌরভ গাঙ্গুলির মাধ্যমে যোগাযোগ করে তাকে প্রার্থী ডিক্লেয়ার করে দিল। আমাদের মতো লিডারশিপের সঙ্গে কোনো আলোচনা করলো না, কথা বলল না, ডিক্লেয়ার করে দিল। আমিই প্রথম ব্যক্তি 42 জন তৃণমূলের প্রার্থীর মধ্যে ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না, আমি ঘোষণা করেছিলাম ওই 10ই মার্চ। 15 তারিখ পর্যন্ত আমি সেই ডিসিশনে ছিলাম। 15 তারিখে রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে 19শে মার্চ ক্যামাকি স্ট্রিটে ডাকে। আমি দুপুরবেলায় সেখানে পৌঁছাই। আমি অবাক হয়ে গেছিলাম, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করতে চাইলে, মেসেজ করলে তার রিপ্লাই পাওয়া যায় না, তাকে ফোন করলে সে এত রাজপুত্র হয়ে গেছে যে পিসির দৌলতে তিনি কোনো তৃণমূলের সাংগঠনিক জেলা কারো ফোন ধরে না। তো আমাকে যেদিন ডাকলেন 19শে মার্চ 2024, তা আমি ক্যামাকি স্ট্রিটে পৌঁছানো মাত্র ওর সিকিউরিটির দলরা লিফট খুলে রেখেছিল 5:05 বিকেল। তা আমি নামা মাত্র আমাকে লিফটে 7 তলায় নিয়ে চলে গেল। যখন 7 তলায় আমি লিফট ওপেন হলো, তখন দেখছি আমাকে রিসিভ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে, হাতে হ্যান্ডশেক করলাম, গিয়ে ঘরে এই যে নিয়ামত হাজি উনিও গিয়েছিল। প্রথমে নিয়ামত হাজি আবদার করলো আমি 15 মিনিট কথা বলবো। তা আমি বললাম কথা যা হবে 1 to 1। ওনাকে ছেড়ে দিলাম, উনি 15 মিনিট বলে 32 মিনিট কথা বলার পর আমাকে ডাক পড়লো, আমি গেলাম। এই সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার সেদিন বাইরে বসেছিল, তাকেও এন্ট্রি দেয়নি। আমাকে, আমার গুরুত্ব কত ছিল যে তিনি নিজে আমাকে ডেকে, আমি 15 মিনিট বলেছিলাম, 12 মিনিটে আমি আমার যা বক্তব্য, বললাম আমাদের সাথে আলোচনা না করে আপনি কেন ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করলেন? মুর্শিদাবাদে কি কেউ বহরমপুরের অধীর চৌধুরীকে হারানোর মতো ক্যান্ডিডেট ছিল না? আপনারা কেন করলেন? তা আমাকে তখন পুরো সারেন্ডার করলো, বললো যে আমাদের যা হয়েছে পিসি করেছে বা আমি করেছি, তো আপনি ছেড়ে দেন, আপনি পার্টির একজন বিধায়ক, আপনাকে ভোটটা করে দিতে হবে। আমি বলেছিলাম ভোট করে দেব, কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনার পার্টির সাংগঠনিক জেলার সভানেত্রী ছিল শাওনি সিংহ রায়, আর পার্টির সাংগঠনিক চেয়ারম্যান ছিল অপূর্ব সরকার। আগে তাহের ছিল, তার অসুস্থতার পরে মালদার মিটিং থেকে তাকে ডিক্লেয়ার করা হলো আমাদের প্রেজেন্সে অপূর্ব সরকার অ্যাডহক চেয়ারম্যান। তাহলে দুজন মিলে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এই আইপ্যাকের লোকদের মাধ্যমে পঞ্চায়েতের মেম্বার পিছু 2 লাখ টিকিট দেওয়ার জন্য, নির্বাচিত হবে কি হবে না সে পরের কথা। 2023-এ 18তে তো ভোটই করতে দেয়নি, কাউকে মনোনয়নই করতে দেয়নি পঞ্চায়েতে। একবারে জলঙ্গি থেকে বড়ুয়া, ফারাক্কা থেকে রেজিনগর, তার ভিতরে এই ব্লকে আমরা করেছিলাম কংগ্রেসের প্রতীকে। কারণ আমি 12তে তৃণমূলে যাওয়ার পর আবার আমাকে বহিষ্কার করে আমি আবার কংগ্রেসে ব্যাক করেছিলাম। তো তখন আমরা প্রার্থী দিয়েছিলাম। 23-এ পুরো টিকিট বিক্রি হলো তৃণমূলের জোড়া ফুলের, এই যে সততার প্রতীক সাজছেন আর আমাকে গদ্দার বলছেন। কোন যুক্তিতে মুর্শিদাবাদের মানুষ ভোট দিবে, আবার তাদেরকে পঞ্চায়েতের প্রতিনিধি হতে গিয়ে পঞ্চায়েতের মেম্বার পিছু 2 লাখ, পঞ্চায়েত সমিতির মেম্বার পিছু 5 লাখ, জেলা পরিষদের মেম্বার পিছু 15 লাখ। এটা 2018-তে শুভেন্দু এস্টাবলিশ করে গিয়েছিল, একটা প্রধান করে দেবে, তার বিনিময়ে 25 লাখ। একটা নির্বাচিত হওয়ার পর মেজরিটি পাওয়ার পর প্রধানের ক্যান্ডিডেট করার জন্য 25 লাখ করে নিয়েছিল, দিয়ে প্রধান করেছিল।
তা আমরা তো এইসবের সঙ্গে 43 বছরের রাজনীতিতে কোনো দিন যুক্ত হইনি। আমরা 1982 সাল থেকে টানা 2012 সাল 20শে নভেম্বর পর্যন্ত 30 বছর কংগ্রেস করেছি। কেউ বলতে পারবে না আমরা কারোর সঙ্গে কোনো তোলাবাজি করেছি বা কারো জমি দখল করেছি বা কারো জায়গা দখল করেছি বা কোনো পুলিশ অফিসারের সঙ্গে কোনো গণ্ডগোল করেছি। হ্যাঁ, করেছি। থানা ঘিরেছি, বিডিও অফিস ঘিরেছি, পঞ্চায়েত ঘিরেছি, এসপি অফিস ঘিরেছি। 2008 সালে যখন 9 সালে যখন অ্যারেস্ট হলাম, 25শে মার্চ 2009 ভরতলাল মিনা আর দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি, ভরতলাল মিনা এসপি। তার আগে এই এসপিকে 1 লাখ লোক নিয়ে 5 ঘন্টা ঘিরে রেখেছিলাম 2008 সালে। আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা, আমার নেতৃত্বে। আমার নেতা ছিল অধীর চৌধুরী। অধীর চৌধুরী নিষেধ করেছে, তাও শুনিনি। আমি ওখানে ঘিরে রেখে এসপিকে বাধ্য করেছিলাম আমার ডায়াসের কাছে এসে মাইকে ক্ষমা চাইতে, যে কংগ্রেস কর্মীদের উপরে যেসব মিথ্যা মামলা বিগত তার টার্মসে দিয়েছিল সেই সব মামলা আগামী দিনে আর মিথ্যা মামলা হবে না এবং যেসব হয়েছে সেগুলো প্রত্যাহার করা। এর নাম হুমায়ুন কবির। কালকে পরশুদিনকে একটা ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে। আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। কেন? কারণ আমার দায়বদ্ধতা ছিল না ক্ষমা চানোর। কিন্তু এখানকার যারা নির্বাচিত এমএলএ, 22টা সিটের মধ্যে 2টো ভারতীয় জনতা পার্টি, বহরমপুর আর মুর্শিদাবাদ, বাকি এই রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুর, ফারাক্কা, সুতি, শামশেরগঞ্জ, নবগ্রাম, বড়ুয়া, খড়গ্রাম, জলঙ্গি, রানীনগর, কারা জিতে আছে? ভগবানগুলা। ইদ্রিস আলী জিতেছিল 1,09,000 ভোটে। সে মারা যাওয়ার পর রিয়াত হোসেন জিতেছে মাত্র 9,000 ভোটে। তো তাদের এত কিসের অহংকার? মুর্শিদাবাদের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা নাই? বেলডাঙ্গার মানুষ মরছে ঝাড়খণ্ডে, তার ডেড বডি আসছে, রাস্তা অবরোধ হচ্ছে। আমি 6টার সময় কলকাতা গিয়েছি। আমাকে ডিফেন্সের অফিসার কর্নেল ত্যাগী আমাকে চিঠি দিয়ে 16 তারিখে 1টার সময় কলকাতার ডিফেন্স অফিসে থাকতে বলেছিল। কেন? আমি 6 তারিখে আপনার ওই ব্রিগেড গ্রাউন্ড চেয়েছিলাম 1 ফেব্রুয়ারিতে ব্রিগেড জনসভা করার জন্য। 6 তারিখে অ্যাপ্লিকেশন দেওয়ার পর 8 তারিখে কিছু কোয়ারি চাইল, দিলাম। 13 তারিখে গেলাম, একটা চিঠি ধরিয়ে দিল হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বলল 16 তারিখে বেলা 1টায় আসুন। আমাকে যেতে হয়েছে। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে 6টায় ডিপারচার্জ নিয়ে যখন আমি প্রায় জাগুলি পৌঁছেছি, তখন আমার কাছে একটা ফোন গেল ওই বেলডাঙ্গা থেকে, যাদের বাড়ি আলাউদ্দিন, যাদের মারা গিয়েছে, তাদের কাছ থেকে ফোন গেল, আমরা রাস্তা অবরোধ করব। আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বারবার বোঝাবার চেষ্টা করেছি, রাস্তা অবরোধ করতে হবে না। আলাউদ্দিনকে লওয়াও, কাফনস্থ করো, কবরস্থ করো। আমি সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছাবো। বেলডাঙ্গা থানা সহ জেলার প্রশাসনের সাথে কথা বলবো। যদি সুবিচার না পাই, রবিবারে বেলা 10টায় থানা ঘিরব, বেলডাঙ্গা থানা। তারা কার প্ররোচনায় কোনো মতেই শুনল না। যখন আমি কলকাতা ঢুকে গেছি তখন খবর গেল যে এরা অবরোধ করেছে। হাইকোর্টে প্রেজেন্ট থেকে 10 বার অন্ততপক্ষে হোয়াটসঅ্যাপ কল করে বাড়ির পরিবারের লোকদের এবং যারা ওখানে নেতৃত্ব দিচ্ছিল কথা বলেছি। বেলডাঙ্গার এমএলএ কী করছিল, তার কি ভূমিকা ছিল, রেজিনগরের এমএলএর কি ভূমিকা ছিল, তাদের তো বেলডাঙ্গাতেই বাড়ি। তারা কি করেছিল? প্রশাসন সেগুলো দেখতে পায় না। প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি ভাবলাম যে একটা সিম্প্যাথি গ্রাউন্ডে তারা এটা করছে, পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন করেনি। কিন্তু জনপ্রতিনিধিরা কি করছিল? যেভাবে হরগোবিন্দ দাস ওই শামশেরগঞ্জের জাফরাবাদে আর তার ছেলে চন্দন দাস, এই টিএমসি পার্টির এমপি খলিলুর রহমান, সেখানকার এমএলএ শামশেরগঞ্জের আমিরুল ইসলাম, তাদের নির্বোধতা, তাদের অলসতা, তাদের অযোগ্যতা, অকর্মণ্যতার জন্য সেখানে
হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দ্র দাসকে খুন হতে হলো। যারা খুন করলো প্রকৃত আসামি মাত্র 4 জন ধরা পড়ল। পুলিশের একটা অকর্মণ্যতা না, সেখানকার এসপি আনন্দ রায় কী করছিল, সেখানকার পুলিশের ওসিআইসিরা কী করছিল? একটা হিন্দু পরিবারের বাপ ছেলে, তাকে ওইভাবে নৃশংসভাবে খুন করা হলো। বদনাম কাদের হলো? মুর্শিদাবাদ জেলার মানুষের বদনাম হলো। আমাদের লজ্জা লাগে। সেই সময় হিন্দু কমিউনিটির লোকরা ওই নদীপথে নৌকায় চেপে মালদাতে গিয়ে আশ্রয় নিতে হলো। বড় বড় কথা, বড় বড় ডায়লগ দিচ্ছে রাজপুত্র।